Zane 98. আজকে একটা পিসি বিল্ড নিয়ে আসছি যেটার প্রাইস হচ্ছে 55,000 টাকা। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের পিসি যে হচ্ছে ফেল করছিল, পরে তার আব্বু তাকে কিনে দিছে, যে কারণে এই বিল্ডের নাম হচ্ছে স্টুডেন্ট ফেল পিসি বিল্ড। তো এই বিল্ডের মধ্যে মনিটর কিবোর্ড মাউসটাও থাকতেছে, সো ওইটা হিসাবটা করে এখানে প্রাইস করা। এন্ড এখানে অনেক কম্পোনেন্টস আমার ফ্রেন্ডের চয়েস করা। তো আপনাদের যদি কোনো কম্পোনেন্ট নিয়ে অপিনিয়ন থাকে এখানে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আমার ফ্রেন্ড এখান থেকে দেখে নেবেন। তো এই পিসিতে থাকতেছে বাংলাদেশের ন্যাশনাল প্রসেসর Ryzen 5 5600X। এই রাইজন প্রসেসরে আপনারা 6 কোর 12 থ্রেডস পেয়ে থাকবেন এন্ড কোর ক্লক হচ্ছে 3.7 বেস ক্লক এন্ড 4.6 হচ্ছে বুস্ট ক্লক পেয়ে থাকবেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ফ্রি ফায়ার প্রসেসর, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এই গেমের জন্য। তো এটা হচ্ছে আমরা নিয়েছি ট্রে প্রসেসর, সো তাই একটু কম দামে পেয়েছি। এটা দাম হচ্ছে 12,100 টাকা নিছে। তো 5600X এর বদলে 5600G হলেও চলতো, কিন্তু সিপিইউ পারফরমেন্স একটু কম এন্ড ওইটা হচ্ছে যদি জিপিইউ না থাকে তাহলে বেটার, বাট এখানে আমরা একটা জিপিইউ ইউজ করতেছি, সো অবভিয়াসলি আমাদের এক্স ভেরিয়েন্টটা নিলে আরো বেশি পটেনশিয়াল পাবো। এন্ড গ্রাফিক্স কার্ড যেটা আমরা পেয়ার করতেছি এটা হচ্ছে RX 578GB, যেটা হচ্ছে XFX ব্র্যান্ডের। সো এখানে একটু জিপিইউ বটলনেক দেখা যাবে, বাট আপাতত আসলে বাজেট যেহেতু কম এটা দিয়ে পেয়ার করা হচ্ছে। সামনে 3060 বা 4060 তে আপডেট করা হবে। সো এই জিপিইউটার প্রাইস হচ্ছে 8,000 টাকা পড়ছে। এন্ড অনেক ধন্যবাদ জেনজি ওভারক্লককে এই জিপিইউটা পাঠানোর জন্য। এই পেজটা হচ্ছে আমার নিজের ভাইয়েরই, সো আপনারা চাইলে তার থেকে অনেক ধরনের পিসি প্রোডাক্টস নিতে পারেন, আশা করি ফেয়ার প্রাইসে পাবেন। তো প্রসেসর এন্ড গ্রাফিক্স কার্ডটা পেয়ার আপ করার জন্য আমাদের যে মাদারবোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে MSI A520M Pro। এটা হচ্ছে একটা মাইক্রো ATX বোর্ড, যেটা হচ্ছে গিয়ে এই প্রসেসরটার জন্য খুবই পারফেক্ট বলতে পারেন। জাস্ট ওভারক্লকটা করা যাবে না। 450 সিরিজ বোর্ড ইউজ করলে হয়তো ওভারক্লকটাও করা যেত, বাট যার পিসি সে ওভারক্লক নিয়ে এত একটা বদার্ড না, সো তার জন্য একটু কাজ চলে যাবে। আর প্লাস বাজেটটা একটু লিমিটেড ছিল, যে কারণে 450 সিরিজটা নেওয়া। এন্ড এটা হচ্ছে AM4 সকেট, সো এখানে Ryzen 3000 থেকে Ryzen 5000 সিরিজ পর্যন্ত প্রসেসর লাগানো যাবে, যেটা হচ্ছে ডুয়াল চ্যানেল DDR4 এর একটা বোর্ড। এই মাদারবোর্ডটার প্রাইস নিয়েছে 8500 টাকা। তো র্যাম এখানে ওস্কো ব্র্যান্ডের ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে M200 ওয়ারিয়র এর সিঙ্গেল 16GB DDR4 3200 MHz এর একটা র্যাম। জানি অনেকে বলবে AMD তে ডুয়াল চ্যানেলে বেশি পারফরম্যান্স পাওয়া যায়, বাট যার পিসি তার হচ্ছে সামনে ইন্টেনশন আছে 16GB করে দুইটা স্টিক লাগানোর, মানে ইন টোটাল 32GB। তো র্যামের লেটেন্সি হচ্ছে CL15 17 19 22। এই র্যামের প্রাইস হচ্ছে 4500 টাকা। তো এখানে মেইন স্টোরেজ হিসাবে আছে হচ্ছে ওস্কো ব্র্যান্ডের 256GB NVMe, যেটা হচ্ছে রিড রাইট স্পিড 3000 আপনারা পেয়ে থাকবেন। 256GB মোটামুটি ইনাফ উইন্ডোজ দেওয়ার জন্য। এমনি 500GB হচ্ছে নিলে ভালো, বাট বাজেট শর্টেজের জন্য 256টা নেওয়া লাগছে। এটার প্রাইস হচ্ছে 2500। এর বাদে হচ্ছে কিছু SSD ইউজ করা হয়েছে যেটা আগের থেকে ছিল। কিংস্টনের SATA SSD 512GB, এটার প্রাইস হচ্ছে 4200 টাকা। এন্ড আরেকটা হচ্ছে AZ ব্র্যান্ডের 128GB, এটাও তো হয়তো পপুলার ব্র্যান্ড না, বাট এটা হচ্ছে ওর কাছে ছিল আগের পরা। তো ওই পুরো পিসিটাকে পাওয়ার আপ করার জন্য যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে PK450D, যেটা হচ্ছে এই পিসিটাকে পাওয়ার দেওয়ার মতো মোটামুটি ঠিক আছে। এই পাওয়ার সাপ্লাইটা যেহেতু আগের থেকে ছিল আর আপডেট করা হয় নাই, না হলে এখানে 550 ওয়াট ইউজ করলে ভালো। যে কোনো পিসি বিল্ডে হেডরুম পাওয়ার সাপ্লাই একটু রাখা বেটার, কারণ আপনারা 450 ওয়াট থেকে যদি 400 ওয়াটই ইউজ করে ফেলেন তখন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে অনেক বেশি লোড পড়ে এন্ড হিট হওয়ার চান্সেস বেশি থাকে, লংজিভিটি অনেক কমে যায়। সো এর থেকে বেটার একটু হেডরুম থাকলে ভালো। তো এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস হচ্ছে 4100 টাকা। এন্ড সিপিইউটাকে ঠান্ডা করার জন্য ইউজ করা হয়েছে আপহিয়ার T1C4BK সিপিইউ কুলার। এটা হচ্ছে একটা টাওয়ার কুলার যেটা খুবই ভালো কাজ করবে এই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য। এই ব্র্যান্ডটা মনে হয় অনেকে চিনেন না, বাট এই কুলারটা নেওয়া হয়েছে একমাত্র তার চয়েসের জন্য। এই বিল্ডের সাথেও এখানে কুলারটা খুবই মানাবে। এন্ড এই কুলার সাথে কোনো ARGB নাই, এটা আপনারা ARGB সহ পেয়ে থাকবেন। ওইটার প্রাইস একটু বেশি 3000 টাকা, বাট যেহেতু বাজেটটা একটু শর্ট তাই এখানে ARGB ছাড়াটা ইউজ করা হয়েছে, কিন্তু হয়তো ARGB নাই দেখে একটু FPS কম পাবে। তো এই পুরা পিসিটাকে সেট আপ করার জন্য যে কেসিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স X5। এই কেসিংটা দেখতে খুবই সুন্দর এন্ড এই কেসিংটা এই পিসির সাথে পারফেক্টলি যাবে। এটা হচ্ছে কিছুটা অ্যাকুরিয়াম টাইপের যে কেসিং গুলা ওই টাইপ লুক দেয়। জানি বাংলাদেশে এখন এই কেসিংটা অনেক কমন হয়ে গেছে, বাট তার হচ্ছে চয়েস, সো কিছু করার নাই। এই কেসিং এ আপনার বাই ডিফল্ট 5টা ফ্যান পেয়ে থাকবেন, যেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কোনো ARGB কন্ট্রোল করা যায় না, ফিজিক্যালি বাটন দিয়ে ফ্যানগুলো কন্ট্রোল করা লাগে। এন্ড ফ্যান স্পিডও আপনারা কন্ট্রোল করতে পারবেন না, অটোমেটিক থাকবে। তো এই কেসিংটার প্রাইস হচ্ছে 3200 টাকা। তো এই পিসিতে যে মনিটরটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আইওয়া ব্র্যান্ডের M2219V। এই মনিটরটার সাইজ হচ্ছে 22 ইঞ্চ। এটা হচ্ছে 100 হার্টস এর একটা মনিটর, যেটা 5ms এর। এটা 1080p রেজোলিউশনের সাথে আসে। এই মনিটরটার প্রাইস হচ্ছে 9500 টাকা। তো এই ব্র্যান্ড নিয়ে আমাকে কোনো কমেন্টে গালি
দেওয়া দরকার নাই, এটা আমার ফ্রেন্ডেরই চয়েস। এটার বদলে আপনার অ্যালটারনেটিভে দাহুয়া নিতে পারেন, ওইটা আরেকটু ওয়েল রেপুটেটেড। সো এটাই হচ্ছে ওভারঅল স্পেক্স ছিল পিসি। তো এগুলা সব যদি অ্যাড করেন তাহলে মোটামুটি কস্ট 55,000 টাকার মতো আসে। তো এখন মেইন পিসি বিল্ডে চলে আসি। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে A520 মাদারবোর্ড। এখন এটা দিয়ে পেয়ার আপ শুরু করবো। তো এখানে বক্সটা আমি সুন্দর মতো কেটে নিতেছি, তারপর ভিতরে দেখতে পারবেন মাদারবোর্ডটা সুন্দর মতো প্যাকিং করা থাকবে। তো এই হচ্ছে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। যেখানে আপনার কিছু ইউএসবি পেয়ে থাকবেন, যেটা হচ্ছে 3.2 ভার্সন, আর নর্মাল ইউএসবি পোর্ট তো থাকবেই, আর কিছু অডিও জ্যাক, জাস্ট নর্মাল কমন যে মাদারবোর্ড থাকে ওই রকমই। এই বাজেটে আসলে আহামরি কিছু এক্সপেক্ট করা যায় না। এন্ড এই মাদারবোর্ডের মধ্যে হচ্ছে দুইটা সাটা কেবল, একটা ম্যানুয়াল, আর হচ্ছে কিছু স্ক্রু আসে। তো এই বক্সটা একটু সাইড করে নিই, এখন পিসি বিলটা একটু শুরু করি। তো এটার উপরে পলিটা দিয়ে নিলাম যেন পিছে বোর্ডের থেকে কোনো যেন প্রবলেম না হয়, কোনো স্ক্র্যাচেস না লাগে, এটা হচ্ছে সেফার অপশন। তো ফার্স্টে হচ্ছে প্রসেসর লাগাবো। তো আপনাদের সামনে হচ্ছে প্রসেসরটা বের করে নেই, যেহেতু এটা ট্রে প্রসেসর, বক্সের সাথে কোনো কুলার আসে নাই। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন Ryzen 5600X। এটা দেখে মনে হয় না ট্রে প্রসেসর এত ভালো কন্ডিশনে আসছে। তো এই মাদারবোর্ডে জাস্ট এই পিনটা এখানে উপরে উঠায় তারপর চাপ দিলে প্রসেসরটা লেগে যাবে। এটা এখানে হার্ড কোনো কিছু না, খুব ইজি লেগে গেছে। তারপর হচ্ছে এখানে র্যামটা লাগাইনি, এটা হচ্ছে ওস্কোর যে র্যামটা বললাম, এটা হচ্ছে আপনাদের 5 ইয়ার্স ওয়ারেন্টির সাথে আসে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে র্যাম, এটার মধ্যে কোনো 8GB আসে না। আমি রাইজেনের পিসি আগে কোনোদিন বিল্ড করি নাই, তো আমি গাধার মতো নিচের ওই স্লটটা প্রেস করতেছিলাম, ভাবছি যে র্যামের নিচের স্লটটা প্রেস করে খোলা যায়, বাট আমি জানতাম না যে রাইজেন বোর্ডে এরকম। কারণ এখন পর্যন্ত অনেক ইন্টেল বোর্ড আমি বিল্ড করছি, এ নিয়ে মনে হয় 8-9টার উপরে, তো একটাতেও এরকম সিস্টেম পাইনি, এই ফার্স্ট। যার জীবনে ফার্স্ট টাইম রাইজেনের পিসি বিল্ড করতেছি, একটু ভালো লাগতেছে। তো এখন হচ্ছে এনভিএমিটা লাগাই নেই। তো এটা হচ্ছে ওস্কো ব্র্যান্ডের ওই এনভিএমি। আচ্ছা এটাকে ওস্কো বলে নাকি ওস্কো বলে আমি শিওর না, আপনারা একটু কমেন্টে ঠিক করে দিন। তো দেখতে পাচ্ছেন একদম ইনটেক বের করলাম। এন্ড এই এনভিএমিটা আসে হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টির সাথে। এটা হচ্ছে PCI Gen 3 এনভিএমি। তো এনভিএমি লাগানো কোনো টাফ কিছু না, জাস্ট এখানে হচ্ছে গিয়ে লাগায় তারপর এখানে স্ক্রু দিয়ে লাগাই দিলেই হবে। আনফরচুনেটলি এটার যে স্ক্রু, ওইটার আমার কাছে স্ক্রু ড্রাইভারটা বাসায় ছিল না, এন্ড এত রাত হয়ে গেছিল যে আবার গিয়ে আনাও সম্ভব ছিল না। তো আমি হচ্ছে একটা দেশি জুগার মাথায় লাগাই, তো সুন্দর মতো পেপার কাটার দিয়ে এটা লাগাই দিচ্ছি। এন্ড পেপার কাটার দিয়ে এটা সুন্দর মতো লাগছেও, কোনো স্ক্র্যাচ কিছু লাগেও নাই। বাট আপনারা এই রিস্ক নিতে যান না, পরে এনভিএমি দেখা যাবে চিপ সেটে কোনো ড্যামেজ করে ফেলছেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এনভিএমি র্যাম প্রসেসর লাগানো শেষ। এখন হচ্ছে সিপিইউ কুলারটা লাগাবো। তো এই সিপিইউ কুলারটা হচ্ছে খোলাই ছিল, আপনাদের সাথে একটু ঢং করলাম আনবক্সিং করার। তো এখানে আপনার এলজি সকেট টপ পেয়ে থাকবেন এই বক্সের ভিতর ইন্টেল প্রসেসর লাগানোর জন্য। তো আমাদের তো আজকে ইন্টেল লাগতেছে না, আমরা AMD সকেটটা ইউজ করতেছি, যেটা হচ্ছে আমাদের লাগবে। তো এটার সাথে কিছু থার্মাল পেস্ট আসে, বাট এই থার্মাল পেস্টটা শুকায় গেছে, এটা দিয়ে কোনো কাজ করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুলারটা, এটার উপরে কোয়ালিটিটা অনেক ভালো এন্ড লুকটা এত সুন্দর। লাইক এটাতে সমস্যা হচ্ছে যেহেতু ARGB RGB নাই, তাই FPS হয়তো আপনারা একটু কম পাবেন। তো এখানে এরকম দুইটা আপনার ডান্ডি পেয়ে থাকবেন, একটা হচ্ছে রাইট সাইডের, একটা হচ্ছে লেফট সাইডে লাগবে। বাট বিফোর দ্যাট এটা খুলে নিতে হবে। এখানে রাইজেনের বাই ডিফল্ট যে স্লটটা আসে, এই দুইটা মাউন্ট এখান থেকে খুলে নিতে হবে। তারপর খুলে নিয়ে এখানে কিছু হোল্ডারের মতো আসে, এগুলা বসায় উপরে স্টিলটা লাগিয়ে দিলে এটা লাগিয়ে যাবে। এটা লাগানো এমন টাফ কিছু না, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো লাগিয়ে ফেলছি। বাট যেহেতু রাইজেনের পিসি, সো আমার একটু কষ্ট হয়েছে প্রথম বুঝতে, কারণ আগে কোনোদিন রাইজেনের পিসি আমি বিল্ড করি নাই। আমি ইভেন কি সামনাসামনি রাইজেনের পিসি আগে দেখিও নাই, এই ফার্স্ট আমি রাইজেনের পিসি দেখছি এন্ড আমি বিল্ড করতেছি নিজে। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে স্টিল হচ্ছে লাগানো শেষ। এখন হচ্ছে জাস্ট একটু ক্লিন করে প্রসেসরটা থার্মাল পেস্ট দিয়ে কুলারটা লাগাই নিলেই হবে। তো কুলারের সাথে যে থার্মাল পেস্টটা আসে দেখতে পাচ্ছেন এটা একদম শুকায় গেছে, মানে এটা লাগাইতে গিয়ে আমার হাত পা কেঁপে যেতেছে, তাও থার্মাল পেস্ট বের হইতেছে না, কারণ এটা একদম ড্রাই হয়ে গেছে দেখতে পারতেছেন। সো আমার কাছে অ্যাডিশনাল একটা থার্মাল পেস্ট ছিল, ওইটা দিয়ে এখন আপাতত কাজ চালাই নিতেছি। এটা ভালো থার্মাল পেস্ট, এটা হচ্ছে থার্মালাইট ব্র্যান্ডের। তো এটা হচ্ছে আমি ডট হিসাবে একটা দিয়ে নিলাম, এই ডট দিয়েও কাজ করবে। তো এখানে অবশ্যই আপনাদের স্টিকারটা খুলে নিতে হবে, নালে কিন্তু পরে এটা সহ লাগিয়ে দিলে পিসি উল্টা টেম্পারেচার হাই থাকবে। তো এটা খুলে জাস্ট দুই পাশে দুইটা স্ক্রু এইভাবে বসাই দিলে আপনার পিসিতে কুলারটা বসে যাবে। দুইটা সমান সমান অল্প অল্প করে টাইট দিলে ভালো, কারণ দুইটা দুই রকম টাইট থাকলে পরে ইমব্যালেন্স হয়ে প্রসেসরে কোন টেম্পারেচার বেশি থাকতে পারে। সো কুলারের কেবলটা একটু প্যাঁচায় শর্ট করে নিতেছি যেন দেখা না যায়, তারপর সিপিইউ ফ্যান হেডারে লাগাই দিলেই হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ কুলারটা আমি লাগাই ফেলছি, কুলারের কেবলটাও একটু ম্যানেজ করে নিছি। এখন মাদারবোর্ডের মোটামুটি কাজ শেষ, এনভিএমই কুলার টুলার লাগানো শেষ। এখন হচ্ছে কেসিংটা আপনাদেরকে দেখাই, তারপর কেসিং এ এটা ফিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মোনার্কে X5 কেসিংটা বের করার সবচেয়ে প্রথমে যেটা নোটিস করলাম, কেসিংটা খুবই থিন মনে হয়েছে আমার কাছে, মানে এত থিন মানে মনে হচ্ছিল জোরে চাপ দিলে কেসিংটা বেঁকায় যাবে। তারা লুক দিতে গিয়ে কোয়ালিটিটাকে অনেকটা বেশি কম্প্রোমাইজ করছে, আসলে কিছু করার নাই, এই বাজেটে আর কিছু আশা করা যায় না। তো এখন সবচেয়ে প্রথম এই কেসিং এ আয়োশিলটা লাগিয়ে নিতেছি মাদারবোর্ডে। এই কেসিংটা হচ্ছে এখানে আয়োশিল লাগাইতে পারছিলাম না, তাই ফ্যানটা খুলে নিতেছি, না হলে আয়োশিলটা লাগানোই যাচ্ছিল না। খুবই টাইট ফিট কেসিং, মানে একটু বলতে গেলে ওরকম অ্যাডিশনাল স্পেস দেওয়া হয় নাই। তো সবচেয়ে প্রথম কেসিং এর মধ্যে আমি পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নিতেছি, কারণ এখান থেকেই সব কেবলগুলো নিব। তো মাদারবোর্ডের আগে পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিতেছি, যদি কোনো কেবল বের করার লাগে পাওয়ার সাপ্লাই থেকে আগে বের করে নিতে পারবো।
তো পাওয়ার সাপ্লাইটা লাগাইতে গিয়েও দেখতেছেন যে এটা খুবই নড়তেছে, মানে এত পাতলাই কেসিং। আমি ফার্স্টে ভাবছি যে জোরে কেবল লাগাইতে নাকি পাওয়ার সাপ্লাই ভিতরে চলে যায়, আসলেই মনে হয় যে টিনের কেসিং একদম পাতলা। তো এই কেবল এতগুলা দেখে এখানে আমার নিজের মাথায় ঘুরেতেছে, তো ভাবতেছি কেবল গুলা একটু আসলে সাইড করে নিই যেন আর একটু ইজি হয়। তো মোটামুটি যা কেবল লাগে আমি উপর দিয়ে বের করে নিতেছি। তো এই কেসিং এর সাথে আপনার কিছু এরকম স্ক্রু পেয়ে থাকবেন, তো এই স্ক্রু দিয়ে এখানে মাদারবোর্ডটা আপনি লাগাতে পারবেন। এখানে আমি সুন্দর মতো যতটুকু পারি মাদারবোর্ডটা বসানো ট্রাই করতেছি। এটা আর কি জাস্ট নর্মালি 5টার মতো স্ক্রু থাকে, লাগাই ফেললে মাদারবোর্ড লাগানো হয়ে যাবে। যারা যারা এই কেসিং ইউজ করেন আমাকে মেবি গালি দিয়েছেন, আসলে কি বলবো কিছু বলার নেই, আমি এমন কোয়ালিটির কেসিং ভাই আগে দেখি নাই। এন্ড ফ্যান গুলা তো লিটারালি ব্লেড গুলা খেলনার মতো। তো দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডটাও লাগানো শেষ, এখানে আর ওই রকম কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে গিয়ে যে কেবল গুলা ইম্পর্টেন্ট নেওয়ার কেবলটা নিয়ে নিই। তো দেখতেছেন এখানে আমি 24 পিন কেবলটা বের করে নিছি, জাস্ট এখন এখানে সুন্দর মতো প্লাগ দিয়ে দিলে হবে, আর কোনো ঝামেলা নাই। এরপরে হচ্ছে সিপিইউ কেবল যেটা নিলাম চিপা দিয়ে লাগাই দিলেই হবে। আপনারা কুলার লাগানোর আগে মনে হয় কেবলটা লাগালে ভালো, কারণ এই কুলার লাগানোর পর আপনারা মনে হয় দেখতে পারতেছেন যে আমার কত কষ্ট হচ্ছে লিটারালি কেবলটা লাগাতে গিয়ে। পরে ভাবছি আমার মনে হয় উপরে ফ্যানটা খুলে লাগাতে হবে, বাট আমি এমনি লাগাতে পারছি। তো তারপর আমি মাদারবোর্ডে ইউএসবি কেবল এন্ড অডিওর যে কেবলটা আসে ওইটা নিয়ে নিতেছি। তো এখানে পিসির থেকে বেশি আমার মাথার খুশকিগুলো মনে হয় বেশি দেখা যাচ্ছে, এটার জন্য আসলে আমি রিয়েলি সরি, আমার ক্যামেরা অ্যাঙ্গেল টাইম ছিল, কিছু করার নাই। তো মাথার ওই পারে হচ্ছে আমি কেবলটা লাগাচ্ছিলাম, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো দেখতে পারতেছেন মাথার ওই পারে আমি কেবলটা সুন্দর মতো লাগাই নিছি, তাও একটু উকি ঝুঁকি দিয়ে ভালো মতো দেখে নিতেছি যে কেবলটা ফিট হলো নাকি, পরে আবার সমস্যা হলে আমার ফ্রেন্ড পরে আমার পাশে আবার পিসিটা নিয়ে আসবে। তো এখন এখানে হচ্ছে মেইন যে ঝামেলা, যেটা হচ্ছে কেসিং এর ফ্রন্ট পোর্টটা লাগাতে হবে। এটা হচ্ছে যারা পিসি বিল্ড করছেন লাইফে জানেন যে এটা একটু প্যারা দেয়। এটা আসলে প্যারা কিছু না, আপনারা হচ্ছে ম্যানুয়াল গাইড পেয়ে থাকবেন মাদারবোর্ডের, ওই ম্যানুয়াল গাইড দেখে কপি করলেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যানুয়াল গাইড ওয়াইজ লাগাই দিতেছি। এইচডি লাইট যাবে উপরে, পাওয়ার লাইট যাবে উপরে, তারপর হচ্ছে রিসেট সুইচ যাবে হচ্ছে রাইট সাইডে পাওয়ার সুইচের। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট আইও পোর্ট গুলা লাগানো শেষ। তো এখন হচ্ছে জিপিইউটা লাগাইতে হবে। তো এই জিপিইউটা হচ্ছে 2 স্লটের আসে, তো সাইডের 2টা ট্রে এখান থেকে ভেঙে নিতে হবে। সো এখান থেকে ফার্স্টের স্লটটা আমি ভেঙে নিছি এন্ড সেকেন্ড স্লটটাও, বাট এইটা একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে ফার্স্টের স্লটটা আসলে না ভেঙে নিচের 2টা স্লট ভাঙা উচিত ছিল, কারণ ফার্স্টের স্লট দিয়ে আসলে এটা কাজ হয় না, দেখতে পারতেছেন ওইটা আসলে এমনি স্পেস ছিল, নিচেরটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, কারণ নিচের স্লটের 2টা আসলে মেইন ছিল, উপরের স্লটটা এখন ফাঁকা হয়ে গেছে, কিছু করার নাই, এখন ওইটা পরে টেপ লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ইজিলি গ্রাফিক্স কার্ডটা ফিট করে ফেলছি, এটা কোনো টাফ কিছু না, এটা আপনারা ইজিলি পারবেন। তো এখানে অবশ্যই আপনাদের জিপিইউটা কিন্তু পাওয়ার দিতে হবে, নালে কাজ করবে না। আমি এই শটটা নিতে পারিনি, আমার ফোন অফ হয়ে গেছিল, তো আমি আবার চার্জে দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছি। তো এখন এসএসডি সব লাগানো শেষ, এখন হচ্ছে পাওয়ার কেবল এন্ড কিবোর্ড মাউস এগুলো ইনসার্ট করতেছি পিসিটা টেস্ট রান দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে অরাসের M2 মাউসটা ইউজ করতেছি, এটা হচ্ছে তার চয়েসের মাউস, খুবই সুন্দর মাউস এন্ড ভালোই। কিবোর্ডটা একটু কম দামি হয়ে গেছে, যেটা হচ্ছে হ্যাভিটের, মোটামুটি কাজ চলে যাবে, সামনে কয়দিন পরে সে আরেকটা কিবোর্ড নিবে। আর প্রায়োরিটি ছিল হচ্ছে মাউস কিবোর্ড না, আসলে কিছু করার নাই, যার পিসি তার লাও। সো এখানে আমি সুন্দর মতো সব লাগাই ফেলছি, দেখতে পাচ্ছেন। তো পুরা পিসি রেডি, এখন হচ্ছে বুট দিব, ওয়ালে পাওয়ার কেবল দিলাম। তো এখন হচ্ছে পিসি সুইচ চাপ দিব। ওকে, পিসি ফার্স্টে অন হচ্ছে না, আচ্ছা আমি পাওয়ার সাপ্লাইয়ের সুইচ অন করতে ভুলে গেছি, তাই অন হয় নাই। তো আরেকবার দিয়ে দিছি, এবারও অন হয়নি। কাহিনী যেটা হচ্ছে ওয়ালের মাল্টিপ্লাগে আমি পাওয়ার দিই নাই, এই যে এখন মাল্টিপ্লাগে পাওয়ার দিছি পর অটোমেটিক অন হয়ে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম ডিসপ্লে কোনোভাবে আসতেছে না, অনেকক্ষণ ওয়েট করছি, লাইক মাউসেও আলো আসতেছিল, কম্পিউটার বুট হইলো কিন্তু ডিসপ্লে আসতেছে না। পরে পিছিয়ে তাকায় দেখি আমি যে সুন্দর অটোপাস ইঞ্জিনিয়ারিং করছি, যেটা হচ্ছে HDMI কেবল মাদারবোর্ডে লাগিয়ে দিছি, তাও আবার এক্স ভেরিয়েন্ট ছাড়া সিপিইউতে। তো এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডে লাগবে, গ্রাফিক্স কার্ডে না লাগে এই কাজটা করছি। তো HDMI পোর্ট সুইচ করার পর দেখতে পাচ্ছেন এখন পিসি বুট হয়ে গেছে, তখন হচ্ছে HDMI কেবলটার জন্য ডিসপ্লে পাচ্ছিল না। তো এটা হচ্ছে পুরান SSD-তে বুট হয়েছে, পুরান উইন্ডোজের মধ্যে উইন্ডোজ ছিল, তো তাই পুরান SSD-তেই বুট হয়ে গেছে। তো এটা হচ্ছে এখন রিমুভ করে নতুন NVMe SSD-তে হচ্ছে ইনস্টল করতে হবে উইন্ডোজ 11। তো যেহেতু বিল্ড কমপ্লিট, এখন আপনারা একটু শর্টস দেখে নেন, এত কষ্ট করে বিল্ড করছি, তো শর্টস না দেখলে কেমনে। Zane 98.
সো গাইস পিসি বিল্ডের কাজ তো মোটামুটি শেষ এন্ড কেবল ম্যানেজমেন্টের কাজটাও শেষ, কিন্তু আমি ফুটেজটা নিতে পারিনি কারণ আমার ফোন যখন অফ হয়ে গেছিল ওই ফাইলটা কারাপ্ট হয়ে গেছে, ওইটা আর নাই। তো এখন আপনাদেরকে একটু পারফরমেন্সের আইডিয়া দিয়ে দিই বেঞ্চমার্কিং এন্ড কিছু গেমিং টেস্ট দিয়ে। তো সবচেয়ে প্রথম এখানে 3D মার্ক সফটওয়্যার দিয়ে বেঞ্চমার্ক করতেছি, কিন্তু টেস্ট রেজাল্টের মধ্যে একটু স্কোর কম আসতে পারে কারণ এটা স্ক্রিন শেয়ারের উপর রান করা ডিসকর্ডে। মানে এই পিসিটা এখন আমার বাসায় নাই, আমার ফ্রেন্ডের বাসায়, সো ডিসকর্ডে স্ক্রিন শেয়ার দিয়েও টেস্ট করতেছিল, যে কারণে এফপিএস একটু কম বেশি হবে। প্লাস আমরা একটা র্যাম স্টিক ইউজ করতেছি, সো এখানে এটাও ইম্প্যাক্ট করবে গেমিং স্কোরে। তো 3D মার্ক টাইমস পাইতে স্কোর আসছে গ্রাফিক্স স্কোর 3636 এন্ড সিপিইউ স্কোর আসছে 6999, যেটা হচ্ছে এভারেজ থেকে অল্প একটু কম, যেটা রিজনটা আমি আপনাদেরকে বলছি শুরুতেই। তারপর 3D মার্কেরই ফায়ার স্ট্রাইক বেঞ্চমার্ক টেস্টটা করি, এটার মধ্যে আমাদের টোটাল স্কোর আসছে 10863, এটাও এভারেজ থেকে একটু কম। তো এখানে গ্রাফিক্স স্কোর আসছে 12347, ফিজিক্স স্কোর 21533 এন্ড কম্বাইন্ড স্কোর 4108। তারপর সিনেবেঞ্চ R20 তে সিপিইউ টেস্ট করি, যেখানে মাল্টি কোর স্কোর আসছে 9980, এটাও ইউজুয়াল থেকে একটু কম, এন্ড সিঙ্গেল কোর 1477। ওয়াইল বেঞ্চমার্কিং সিপিইউ 100 এ ছিল এন্ড টেম্পারেচার খুবই নরমাল ছিল 70-75 এর দিকে, তো কুলারটা ভালোই হ্যান্ডেল করতে পারতেছে প্রসেসরটাকে। তো এই গেল হচ্ছে বেঞ্চমার্কিং। এখন আসি গেমিং টেস্টে। তো সবচেয়ে প্রথম GTA 5 দিয়ে টেস্ট করতেছি। অনেকে বলবে GTA 5 অনেক পুরান গেম, আসলে এএসপেক্স এর পিসিতে অনেকে GTA 5 টা বেশি খেলে, তো তাই এখানে GTA 5 টা টেস্ট করা। আপনাদের কাছে গেম প্লে কোয়ালিটিটা একটু বাজে লাগতে পারে কারণ এটা ডিসকর্ডে স্ক্রিন শেয়ার দেওয়া, যেটা আমি বলেছিলাম। তো এখানে এফপিএস মোটামুটি 65 থেকে 70 এর মধ্যে ছিল এন্ড সিপিইউ টেম্পারেচার 67 থেকে 70 এর মধ্যে ছিল, হুইচ ইজ নরমাল, এন্ড এটা ছিল উইদাউট এফএসআর। এখন হচ্ছে ম্যাক্স সেটিংসে জাস্ট এফএসআরটা অন করা, এখন 60 থেকে 70 এফপিএস পাওয়া যাচ্ছে। মানে GTA 5 এর মধ্যে এফএসআর কেন এত একটা কাজ করতেছে না বুঝতেছি না, এই গেমের মধ্যে এত একটা চেঞ্জেস পাওয়া যায় নাই। পরের যে গেমটা ট্রাই করতেছি এটা হচ্ছে ঘোস্ট অফ সুশিমা। এই গেমের মধ্যে ম্যাক্স সেটিংসে এফএসআর অন সহ কিন্তু উইদাউট ফ্রেম জেনারেশন 25 থেকে 30 এফপিএস ছিল, কিন্তু এটার মধ্যে ভিআরএম খুবই বেশি ছিল, 7500 এর উপর ছিল, প্রায় 8GB ম্যাক্সড আউট হয়ে যাচ্ছিল এন্ড অনেক টাইমে গেম ক্র্যাশও করতেছিল, যে কারণে ফ্রেম জেনারেশন তো অন করতেই পারি নাই, কারণ ফ্রেম জেনারেশন অন করলে ভিআরএম একদম ম্যাক্সড আউট হয়ে যেতেছিল এন্ড গেমে ঢুকাই যাচ্ছিল না। তো জিপিইউটা যদি আরেকটু ভালো হতো তাহলে গেমটা আই গেস হ্যান্ডেল করা যেত। তো এখন হচ্ছে হাই সেটিংসে দেখতে পারতেছেন ফ্রেম জেনারেশন অফ কিন্তু এফএসআর অন। এখন হচ্ছে 40 থেকে 50 এর মধ্যে এফপিএস আছে, এফপিএসটা কম বেশি হতে পারে সিনিয়র উপর বেস্ট করে। তো এখন হচ্ছে মিডিয়াম সেটিংসে ট্রাই করতেছি। মিডিয়াম সেটিংসে মোটামুটি এভারেজ 60 এফপিএস এর মতো ছিল, কিছু কিছু সিনে 60 এফপিএস থেকে একটু কমে যাচ্ছিল। তো এখন হচ্ছে লো সেটিংসে ট্রাই করতেছি উইথ এফএসআর, এখন হচ্ছে কনস্ট্যান্ট 60 এর উপর এফপিএস ছিল, 60, 65, 70 এর মধ্যে এফপিএসটা আপ ডাউন করতেছিল। তো এখানে যদি কেউ কম্পিটিটিভ গেম খেলেন তাই আপনাদের জন্য একটা আইডিয়া দিতেছি সিএসগো তে আপনারা কেমন এফপিএস পাবেন। তো সিএসগো হচ্ছে ম্যাক্স সেটিংসে উইথ এফএসআর 80 থেকে 100 এফপিএস এর মধ্যে ছিল, বটলনেকের কারণে এখানে ফ্লাকচুয়েশনটা অনেক বেশি এন্ড এফএসআর অফ করার পর মোটামুটি এফপিএস 60 এর নিচে যাচ্ছিল, আবার 70-80 এর মধ্যে ছিল। তো বলতে পারেন অ্যারাউন্ড 70 থেকে 80 এর মধ্যে ছিল উইদাউট এফএসআর এন্ড হাই সেটিংসে উইদাউট এফএসআর 70 থেকে 100 এফপিএস এর মধ্যে ছিল। তো আপনারা সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স পাবেন যদি আপনারা হাই সেটিংসে উইথ এফএসআর এ খেলেন, এভারেজ এফপিএস আপনারা 100 এর উপর পাবেন। সো গাইস এই পিসি বিলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এন্ড আপনারা চাইলে আমার পিসি বিলের ভিডিওটাও দেখতে পারেন, এটা আমি আরো আগে বানিয়েছিলাম। তো গাইস ভিডিও ভালো লাগলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধু, আসলে তোমার সাথে আমার যায় না, কারণ তোমার হাতের আঙ্গুলগুলো রোজ মেয়েদের সাথে চ্যাটিং নিয়ে ব্যস্ত, আর আমার হাতের আঙ্গুলগুলো ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত।